দুনিয়া জুড়ে যত সংঘাত চলছে তার মধ্যে এখন সবচেয়ে আলোচিত সংঘাত হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ। ইসরায়েলের প্রতি পশ্চিমা বিশ্বের যুগের পর যুগ ধরে নিঃশর্ত সমর্থন থাকার পরও দেশটি যে আগ্রাসী আচরণ করছে, দেশটির নেতৃত্ব যে উদ্ভ্রান্ত উন্মাদের মতো আচরণ করছে, যে আগ্রাসী আচরণ করছে, সেটার পেছনে আসলে কি কারণ রয়েছে? বিশেষ করে ঐতিহাসিক কিংবা পৌরাণিক কোনো কারণ রয়েছে কি, যেটা হচ্ছে ইসরায়েলি নেতৃত্বকে এখনও তাড়িয়ে বেড়াচ্ছে? আমরা যদি একটু পৌরাণিক দিক বা ঐতিহাসিক কিছু বিবেচনা, যেটাকে আমরা ধর্মীয় জায়গা থেকেও বলতে পারি, সেটা যদি আমলে আনি, তাহলে আমরা দেখব ইসরায়েলিদের মনে অষ্টম দশকের অভিশাপ বা 8 ডিকেডস অব কার্স এরকম একটা ধারণা আছে। এই ধারণায় বলা হচ্ছে যে ইসরায়েল রাষ্ট্র কখনোই 80 বছরের বেশি টিকে না। এটি শুধু যে আমাদের পৌরাণিক আলাপ সেরকম নয়, এইটা নিয়ে আমাদের ঐতিহাসিকরা কথা বলেছেন। ইভেন ইসরায়েলি যারা রাজনীতিবিদ, এমনকি রাষ্ট্রনায়কও এই তালিকায় রয়েছেন যারা এই 80 বছরের অভিশাপ নিয়ে কথা বলেছেন। এই উল্লিখিত রাষ্ট্রনায়কদের মধ্যে আমরা প্রমিনেন্টলি ধরতে পারি দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের কথা, এমনকি দেশটির প্রেসিডেন্ট রিভেন রিভলিন, তিনিও কিন্তু এই পৌরাণিক বিশ্বাস বা পৌরাণিক ঘটনায় বিশ্বাস করতেন যে সম্ভবত ইসরায়েলও 80 বছরের বেশি টিকবে না। কেন টিকবে না সেই কারণগুলো নিয়েও তারা কথা বলেছেন। এমনকি বর্তমান যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তিনিও ইসরায়েল রাষ্ট্রের এই 80 বছরের যে না টেকার আলাপ সেটা নিয়ে কথা বলেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং তার সমকালীন যারা রাজনীতিবিদ তারাও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা সেই অভিশাপ কাটিয়ে উঠবেন। এই বিষয়টি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে তারা নিজেদের রাজনৈতিক প্রচারণা, নির্বাচনের রাজনৈতিক প্রচারণার মুদ্রা হিসেবে বা ম্যানিফেস্টো হিসেবেও কিন্তু এই বিষয়টিকে ব্যবহার করেছেন। দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর দেশগুলো কিন্তু ইসরায়েলের পাশে রয়েছে, তারপরও দেশটির মধ্যে এত অস্থিরতা কেন? কি কারণে তারা মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতের আগুন জ্বালিয়ে রেখেছে? সেগুলোর ঐতিহাসিক কারণ, ভূরাজনৈতিক কারণ বা আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনা করার তো সুযোগ আছেই, কিন্তু আমরা আজকে কথা বলবো ঐতিহাসিক যে 8 দশকের অভিশাপ সেটা নিয়ে। এই 8 দশকের অভিশাপের বিষয়টি উল্লিখিত আছে ইসরায়েলি বা ইহুদিদের অন্যতম ধর্মীয় গ্রন্থ তালমুদ। অবশ্য এই তালমুদ কিন্তু আমরা যে তৌরাত কিতাবের কথা জানি সেটা নয়। এই তালমুদ ইহুদি ধর্মের আইনের অন্যতম উৎস। সেখান থেকেই তারা ঐতিহাসিকভাবে বিভিন্ন আইন বা নীতি নৈতিকতার বিধান নিয়ে থাকে। সেখানেই বলা আছে যে ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি কখনো টেকেনি। মাত্র 2টি রাষ্ট্র 80 বছরের বেশি টিকেছিল। একটাকে বলা হয় কিং ডেভিড, যাকে আমরা ইসলাম ধর্মে দাউদ আলাইহিস সালাম নামে চিনি। তার রাষ্ট্র 80 বছর টিকেছিল, কিন্তু সেই রাষ্ট্রও 80 বছরের মাথায় গিয়ে ভেঙে গিয়েছিল। তারপরে আরও একটি রাষ্ট্র 80 বছর টিকেছিল, সেটাকে বলা হয় হাশমোনিয়াম সাম্রাজ্য। কি কারণে ইহুদিদের এই রাষ্ট্রগুলো 80 বছর টেকেনি? মানে এইটার পেছনে কারণটা কি? এটার পেছনে কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইতিহাসবিদেরা বা বিশ্লেষকেরা বলছেন যে মূলত রাষ্ট্রের ভেতরকার অন্তর্গত দ্বন্দ্ব, সংঘাত, বিশেষ করে ধর্মীয় যে সংঘাত বা ধর্মীয় যে বিভেদ, এইটার কারণেই মূলত এই ইহুদি রাষ্ট্রগুলো খুব বেশি দিন টেকেনি। তবে আরও কিছু ইতিহাসবিদ বা ঐতিহাসিক বলে থাকেন যে মূলত এইটা একটা প্রজন্মগত ব্যাপার, যে ইহুদি রাষ্ট্রের ঐতিহাসিক যে ইহুদি রাষ্ট্রগুলো ছিল সেটাতে আপনার প্রথম যে প্রজন্ম যারা রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তারা সাধারণত সেই রাষ্ট্রের প্রতি যতটা অনুগত থাকেন, তার পরবর্তী যে প্রজন্মগুলো আসে তারা ঠিক ততটা অনুগত থাকেন না, এবং তাদের মধ্যে ক্রমেই সময়ে সময়ে বিভেদ, সেটা ধর্মীয় হোক বা রাজনৈতিক হোক, যেটাই হোক না কেন, সেই বিভেদ কিন্তু ক্রমেই বাড়তে থাকে এবং এই বিভেদের একটা পর্যায়ে গিয়ে কিন্তু রাষ্ট্রগুলো ভেঙে পড়ে। ইহুদি রাষ্ট্রগুলোর 80 বছরের বেশি না টেকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে লিগ অব পার্লামেন্টারিয়ানস ফর আল কুদস থিঙ্ক ট্যাঙ্কের মহাপরিচালক মোহাম্মদ বালাবি বলছেন, ইসরায়েল রাষ্ট্রে ধর্মীয় বিভাজন অনেক বেশি প্রকট। বিশেষ করে অতি ডান হারেদি গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি সেকুলার বা যারা একটু তুলনামূলক কম কট্টর, তাদের একটা বিভাজন রয়েছে। এছাড়া রয়েছে ডানপন্থী বনাম বামপন্থী সংকট রাজনীতিতে, এবং অতি কট্টরপন্থী বনাম সেকুলার এবং লিবারেল মতাদর্শের লোকজনের মধ্যেও একটা সংকট রয়েছে। এইটা আধুনিক প্রেক্ষাপট। কিন্তু আমরা যদি এর আগের যে কথাগুলো বলছিলাম,
এই ধরনের সংকট কিন্তু হচ্ছে ইহুদি যে আগের রাষ্ট্রগুলো ছিল বা ঐতিহাসিক যে রাষ্ট্রগুলো ছিল সেখানেও আসলে বিরাজমান ছিল। আমরা যখন দেখি যে বেনিয়ামিন নেতানিয়াহু এটা নিয়ে কথা বলছেন, এহুদ বারাকের মতো সাবেক রাষ্ট্রনায়ক এটা নিয়ে কথা বলছেন, রিভলিনের মতো লোকজন এটা নিয়ে কথা বলছেন, এই জায়গা থেকে মধ্যপ্রাচ্য জুড়ে বিশেষ করে ফিলিস্তিন, সিরিয়া কিংবা লেবানন এই জায়গাগুলোতে যে ইসরায়েলি আগ্রাসন, এই যে অস্থিরতা, আগ্রাসনের পেছনের যে অস্থিরতা, কি কারণে তারা হচ্ছে এই ধরনের আগ্রাসী মনোভাব দেখাচ্ছে, সেইটার কারণ কি আসলেই শুধুই এই মিথ বা পৌরাণিক কাহিনী কিনা, সেটা নিয়ে অবশ্য হচ্ছে দ্বিমত বা আলাপ আলোচনার সুযোগ আছে। কিন্তু আমরা যদি বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করি তাহলে দেখব ঐতিহাসিক সেই 80 বছরের যে অভিশাপ সেটার সঙ্গে মিলিয়ে তাহলে দেখব যে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, সেই বিবেচনায় কিন্তু 2028 সালে এই রাষ্ট্রের 80 বছর হওয়ার কথা। আমরা এতক্ষণ যে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং মিথোলজিক্যাল বিষয় নিয়ে কথা বলছিলাম, এবার এর সঙ্গে হচ্ছে আমরা যদি একটু বাস্তবে ফিরে আসি তাহলে বোধহয় আমাদের বিষয়টা বোধগম্য হতে পারে। ইসরায়েলি নেতৃত্ব কিন্তু একাধিকবার বলেছে যে ইরান তাদের জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট বা অস্তিত্বের হুমকি স্বরূপ, এবং আমরা দেখতে পাচ্ছি যে ইরান যখন পরমাণু অস্ত্র বা পারমাণবিক অস্ত্রের কাছাকাছি পৌঁছে যাচ্ছে, এইরকম একটা কথা কিন্তু ইসরায়েলি নেতৃত্বের কাছ থেকে বারবার বলা হচ্ছে। এবং ইরানও কিন্তু হচ্ছে ইসরায়েলকে কেন্দ্র করে বারবার বলছে যে ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা এবং ইসরায়েল হচ্ছে ইরানের জন্য অস্তিত্বের হুমকি স্বরূপ। এবং ইরান কিন্তু একাধিকবার আনুষ্ঠানিকভাবেই ঘোষণা দিয়েছে যে তাদের শক্তি সামর্থ্য অনুযায়ী তারা চায় যে ইসরায়েল দুনিয়ার বুক থেকে হচ্ছে মুছে যাক। এইটার সঙ্গে আমরা যদি হচ্ছে বর্তমান ভূরাজনীতি মিলাই তাহলে দেখব ইরান কিন্তু ইসরায়েলের চারপাশে অ্যাকসেপ্ট মেডিটারেনিয়ান বা ভূমধ্য সাগর বাদ দিয়ে ইসরায়েলের 3 পাশে তার বিভিন্ন প্রক্সি গোষ্ঠী রেখেছে। সিরিয়া একসময় ইরানের ভালো মিত্র থাকলেও গত ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর ইরানের জন্য বিষয়টা অনেক বেশি নেগেটিভ বা নেতিবাচক হয়ে গেছে। একই সঙ্গে আমরা যদি লেবাননের দিকে তাকাই, যেটা ইসরায়েলের পূর্ব দিকে অবস্থিত, সেই লেবাননে ইরানের অন্যতম মিত্র হিজবুল্লাহ কিন্তু হচ্ছে ইসরায়েলি আক্রমণ বা ইসরায়েলি হামলার কারণে বর্তমানে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। তারা ইসরায়েলের সঙ্গে একটি চুক্তিতে রয়েছে, শান্তি চুক্তি। সেই চুক্তির আলোকে তারা বলছে এখন যখন ইসরায়েল ইরানে আক্রমণ করছে তখনও কিন্তু হচ্ছে ইরানের যে প্রক্সি গোষ্ঠী হিসেবে হিজবুল্লাহর এগিয়ে আসার কথা, তারা কিন্তু এগিয়ে আসেনি। আবার গাজায় ইরানের অন্যতম প্রক্সি গোষ্ঠী ছিল হামাস। গত 2023 সালের 7 অক্টোবর হামাস যখন ইসরায়েলে হামলা চালায়, ঠিক তার কয়েক ঘন্টা পরেই কিন্তু ইসরায়েল হামাসকে নিশ্চিহ্ন করতে গাজায় আগ্রাসন শুরু করে। সেই আগ্রাসনের 1.5 বছরের বেশি সময় পেরিয়ে গেছে এবং সেইখানে 55,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। বলা যায় যে হামাস অনেকটাই ক্ষয়িষ্ণু হয়ে এসছে বা নিশ্চিহ্ন হয়ে এসছে, যদিও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ইরানের আরেকটা প্রক্সি গোষ্ঠী কিন্তু আমরা দেখতে পাই ইয়েমেনে, যেটা অবশ্য ইসরায়েল থেকে অনেক দূরে, সৌদি আরবের প্রতিবেশী দেশে ইয়েমেনে এত দূর হলেও ইয়েমেন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত 2023 সালের 7 অক্টোবরের পর থেকে হুতি গোষ্ঠী কিন্তু ইসরায়েলে বারবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যদিও তাতে ইসরায়েলের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো সামগ্রিক দিক বিবেচনা করলে বলা যায় যে ইসরায়েল যেমন ইরানকে তার এক্সিস্টেন্সিয়াল থ্রেট মনে করে, একইভাবে ইরানও কিন্তু ইসরায়েলকে চাপে রাখার জন্য তার চারপাশে প্রক্সি গোষ্ঠী সেট করেছিল। ইরান এবং ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক শত্রুতা থাকলেও সেটা কিন্তু আসলে বেশি দিনের নয়, কারণ 1980-র দশকে যখন ইরান ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করছিল তখন কিন্তু পরোক্ষভাবে ইসরায়েল ইরানকে সহায়তা করেছে। তারপর যখন ইরানে ইসলামী বিপ্লব হলো, সেই গোষ্ঠী বা ইসলামপন্থীরা যখন হচ্ছে ইরানের রাষ্ট্র ক্ষমতায় দৃঢ়ভাবে জেঁকে বসলো, তারপর থেকে কিন্তু হচ্ছে ইরান ইসরায়েলের যে চিরবৈরী আচরণ বা দ্বন্দ্ব সেটা কিন্তু শুরু হয়ে যায় এবং সেইটারই আমরা বহিঃপ্রকাশ এখন দেখতে পাচ্ছি। মধ্যপ্রাচ্য জুড়ে বিশেষ করে হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত, গাজায় ইসরায়েলি আগ্রাসন, লেবাননে ইসরায়েলি আগ্রাসন কিংবা হচ্ছে সিরিয়ায় যে ইসরায়েলি আগ্রাসন, এগুলোর বিপরীতে ইরান কিন্তু হচ্ছে বেশ ভালোভাবেই ইসরায়েলকে জবাব দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক গণমাধ্যমের মারফত জানতে পারছি যে ইসরায়েলের আয়রন ডোম বলি বা ডেভিড স্লিংস বলি বা অ্যারো যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, সেটা কিন্তু ঠিকঠাক কাজ করছে না। ইসরায়েলের কিন্তু হচ্ছে বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইসরায়েলি নেতৃত্ব এখনও কিন্তু বলে যাচ্ছে যে ইরান তাদের জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট এবং ইরানের যে বর্তমান রেজিম সেটার পতন হলেই কেবল হচ্ছে এই সংকটের সমাধান হবে। যেহেতু বর্তমান রেজিমই মনে করে যে ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা এবং এই রাষ্ট্রের
দুনিয়ায় টিকে থাকার কোনো অধিকার নেই, তাহলে কি আমরা এই প্রশ্নটা করতেই পারি যে ইসরায়েলের বর্তমান নেতৃত্বের মধ্যেও, এমনকি ইসরায়েলি জনগণের মধ্যেও এই ভীতি রয়েছে যে 80 বছরের যে অভিশাপ সেটা আসলেই সত্যি, কিংবা সেটা আগামী 2028 সাল যে আরও 3 বছর রয়েছে বা 2.5 বছর রয়েছে, সেই সময়ের মধ্যে ইসরায়েল রাষ্ট্র কি ভেঙে যাবে?